শুভ সময় বন্ধুরা, বাঁশবিহারী এসে গেলাম। আবার কিছু কথা বলবো, হয়তো আপনাদের কাজে লাগবে। তো আমরা এ পর্যন্ত যতটুকু আলোচনা করেছি, তো একটা যুক্তি গঠন করতে গেলে যেটা আসলেই প্রয়োজন হয় সেটা হচ্ছে বচন বা প্রেমিস বা প্রপোজিশন, অর্থাৎ কিছু যুক্তি বাক্য। সাধারণ বাক্যের সঙ্গে এর অনেক তফাৎ আছে। সাধারণ বাক্যে থাকে উদ্দেশ্য বিধেয়, কিন্তু যুক্তি বাক্যে একটা পরিমাণ লাগে, একটা সংযোজক লাগে এবং একটা উদ্দেশ্য লাগে এবং একটা বিধেয় লাগে, অর্থাৎ এর উপাদান হচ্ছে চারটে। আচ্ছা, পরিমাণ কেন লাগবে? না, পরিমাণ না হলে ওই যে বলেছিলাম আগের ভিডিওতে, ব্যাপকতা, অর্থাৎ সে কত অংশ গ্রহণ করছে, কত অংশ সম্বন্ধে কিছু স্বীকার বা অস্বীকার করছে, অর্থাৎ ডিস্ট্রিবিউশন, এটা বোঝা যাবে না। আচ্ছা, এবারে সংযোজক কেন লাগবে? সংযোজক বলতে কি? ও, অথবা, এবং, হয়তো, হয়, নয়, নতুবা, এইগুলো। আর পরিমাণ কি? না, সকল, সব, কচ্ছিত, সমুদায় ইত্যাদি, এইগুলোকে বলা হয় পরিমাণ। কোনো কোনো, কোনো, এইগুলো হচ্ছে পরিমাণ। তাহলে একটা যুক্তি বাক্যে কি কি থাকবে? পরিমাণ, উদ্দেশ্য, সংযোজক এবং বিধেয়। এবং আগের দিন বলেছিলাম, যেটা আপনি প্রমাণ করতে চাইছেন সেটাকে বলা হয় মেজর, আর যেখানে প্রমাণ করতে চাইছেন সেটা হচ্ছে মাইনর, আর যার সাহায্যে প্রমাণ করতে চাইছেন সেটাকে বলা হয় মিডল, বা বাংলায় বলে হেতু। আমরা মাঝে মাঝেই বলি যেহেতু, ওই হেতুটা হচ্ছে মেন, যে সিদ্ধান্তে থাকে না, উদ্দেশ্যের সঙ্গে বিধেয়কে মিলিয়ে দিয়ে সে উধাও হয়ে যায়। তো বচন বা প্রেমিস তৈরি করতে না পারলে যুক্তি গঠন করা যায় না। তো বচন কিরকম হতে পারে? কোনো কোনো বচন যৌগিক, অর্থাৎ দুটো বাক্য মিলে একটা বচন তৈরি হয়। যেমন রাম বুদ্ধিমান এবং শ্যাম পরিশ্রমী। দেখুন এখানে রাম বুদ্ধিমান একটা বাক্য, এবং দিয়ে যুক্ত হয়েছে শ্যাম পরিশ্রমী, এটা একটা বচন এবং যৌগিক, দুটো বাক্য আছে, তাকে জোড়া হয়েছে এবং দিয়ে। এবং এই, যদি, তবে, এমন নয় যে, এবং, এই সমস্ত, অথবা, এই সমস্ত শব্দগুলো আমরা যে অব্যয় পদ শিখেছিলাম, ইন্টারজেকশন, সেইগুলো শেখানো হয়েছিল আসলে এই বাক্যের মধ্যে এই সংযোজকগুলো ব্যবহার করার জন্য। এইগুলোর কোনো টেন্স হয় না, এগুলো ফিউচার টেন্স, পাস্ট টেন্স, অর্থাৎ এর কোনো ব্যয় নেই। এই জন্য এটাকে বলা হয় অব্যয়, বা আমরা বলি অব্যয়। আচ্ছা, এইবারে যেমন ধরুন নমিতা হয় কালো, এই হয়টা হচ্ছে সংযোজক। নমিতা, নমিতা একটা মেয়ের নাম, তার সঙ্গে কালো, তার গায়ের রং স্বীকার করা হচ্ছে। কোথায় স্বীকার করা হচ্ছে? না, নমিতায়। নমিতা হচ্ছে মাইনর। কি স্বীকার করা হচ্ছে? না, কালো রং, অর্থাৎ ওইটা হচ্ছে মেজর। তাহলে একটা বাক্য থেকে অনেক সময় অনেক সিদ্ধান্ত এসে যায়। সব সময় যে দুটো বাক্য বা দুটো প্রেমিস লাগবে এমন নয়। যেগুলো ক্যাটাগরিক্যাল সিলোজিসম বা নিরপেক্ষ ন্যায়, মানে অন্যান্য বাক্যের উপর নির্ভর করে না, সেই রকম সেন্টেন্স থেকে অনেক রকম সিদ্ধান্ত পাওয়া যায়। এবারে সেই সেন্টেন্স গুলো, অর্থাৎ যুক্তি বাক্যগুলো, লজিক্যাল বাক্যগুলো কিরকম হয়? এ, ই, আই, ও। আগে একদিন বলেছিলাম এ বাক্য হচ্ছে কিরকম, এ টাইপ, সেটা হচ্ছে সকল মানুষ হয় মরণশীল, অর্থাৎ মরণশীলতা মেজরটা সকল মানুষের মাইনরের উপরে স্বীকার করা হয়েছে।
তাহলে এই একটা বাক্য থেকেই একটা সিদ্ধান্ত হতে পারে কি না কোন মরণশীল জীব হয় মানুষ, কোন মরণশীল জীব হয় মানুষ। কারণ মরণশীল পৃথিবীতে বহু সব জীবই মরণশীল। তাহলে আমি সেখান থেকে সিদ্ধান্ত করতে পারি এই আগের প্রেমিস থেকে যে কোন মরণশীল জীব হয় মানুষ। ঈশ্বর সর্বশক্তিমান। ঈশ্বর মাইনরের উপরে আমি স্বীকার করছি এই বাক্য দ্বারা যে সে সর্বশক্তিমান। মেজর হয় দিয়ে যুক্ত করা হয়েছে, হয় হচ্ছে সংযোজন। তো এই বাক্যের এটা একটা এ টাইপ বাক্য। এইটা হচ্ছে এর সিদ্ধান্ত কি হবে না কোন সর্বশক্তিমান হয় ঈশ্বর। কোন সর্বশক্তিমান, সর্বশক্তিমান কটা আছে কি আমাকে এই প্রেমিসে বলা হয়নি, এই প্রেমিস দ্বারা বোঝা যাচ্ছে না। এমনকি ঈশ্বর আছে কিনা এই প্রেমিসে স্বীকার করা হয়নি। কিন্তু এই যুক্তিবাক্য উপরে সিদ্ধান্ত হয়, সিদ্ধান্ত কোনো অন্যান্য জায়গা থেকে আনা যাবে না, প্রেমিসের উপরেই যুক্তি এবং সিদ্ধান্ত। অতএব এই প্রেমিস অনুযায়ী কোন সর্বশক্তিমান হয় ঈশ্বর। এটা হচ্ছে এ টাইপ। ই টাইপ বাক্য কি, প্রপোজিশন বা প্রেমিস কি না কোন শিক্ষক নয় পুরুষ, কোন শিক্ষক নয় পুরুষ। অর্থাৎ পৃথিবীতে যত শিক্ষক আছে সেই শিক্ষকের উপরে, সেটা হচ্ছে মাইনর, নয় আমি অস্বীকার করছি পুরুষ, মেজর। আমি পুরুষত্বটা অস্বীকার করছি। তাহলে এর সিদ্ধান্ত কি হবে কোন পুরুষ নয় শিক্ষক, কোন পুরুষ, জাস্ট বিধেয়টা উদ্দেশ্যে, উদ্দেশ্যটা বিধেয় চলে গেল। এইটাকে বলা হয় অবভার্সন বা বিবর্তন। অর্থাৎ লজিকেও একটা বিবর্তন আছে, তার ইংরেজি হচ্ছে অবভার্সন। এইবারে এইটা গেল ই টাইপ। যখন কোনো নয় হবে তখন হবে ই টাইপ। এবারে হচ্ছে গিয়ে আরেক ধরনের বচন হয় যেটা ওই ইউনিভার্সাল নয়, সকল কোনো এরকম নয়। সেখানে আসবে কোনো 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 ফুল সাদা। অর্থাৎ কোনো কোনো কথা দিয়ে কি বোঝা যাবে না পৃথিবীতে অন্তত একরকম ফুল আছে, অন্তত একটা ফুল আছে সে সাদা। কোনো কোনো অর্থাৎ অন্তত একটা। সেই মাইনরের উপরে আমি সাদা মেজরটা স্বীকার করছি যে কোন কোন ফুল হয় সাদা। তো এই বাক্যের এই বাক্য থেকে কোনো সিদ্ধান্ত পাওয়া যাবে না, এই বাক্য থেকে কোনো সিদ্ধান্ত পাওয়া যাবে না। এর জন্য আবার আর একটা প্রেমিস লাগবে। এইটা হচ্ছে আই টাইপ বচন, একে বলা হয় আই টাইপ বচন। এখানে সমগ্র তো স্বীকার করা হয়নি, কোন কোন মানে স্পেসিফিক অর্থাৎ বিশেষ, একে বলা হয় বিশেষ বচন। তাহলে এর একটা নেগেটিভ থাকবে বিশেষ বচনের, সেটা হচ্ছে কোন কোন ফুল নয় সাদা, কোন কোন ফুল নয় সাদা। তাহলে কোন কোন ফুল হয় সাদা থেকে আমরা পেলাম কোন কোন ফুল নয় সাদা। এইটা হচ্ছে নেগেটিভ, আই বচনের নেগেটিভ বা ও বচন। এই বচনটাকে বলা হয়, এই প্রেমিসটাকে বলা হয় ও টাইপ প্রেমিস বা লজিক্যাল বাক্য। তো এইটাকে কি করব না কোন কোন ফুল হয় সাদা, অর্থাৎ কোন কোন সাদা বস্তু হয় ফুল, কোন কোন সাদা বস্তু হয় ফুল। তার সিদ্ধান্ত এরকম আসবে। কোন কোন সাদা, পৃথিবীতে বহু রকমের সাদা বস্তু আছে, তার মধ্যে ফুলও একটা। অর্থাৎ কোন কোন সাদা বস্তু হয় ফুল। তাহলে এই চার রকমের বচন হয় যেটা ক্যাটেগরিক্যাল সিলোজিজম বা নিরপেক্ষ, এর জন্য দ্বিতীয় কোনো প্রেমিস লাগে না।
তাহলে আমরা আজকে শিখলাম যে নিরপেক্ষ যুক্তিও হয়, যেখানে একটা প্রেমিস দিয়েও সিদ্ধান্ত করা যেতে পারে। এবারে হচ্ছে যখন আমরা দুটো প্রেমিস দিয়ে সিদ্ধান্ত নেব, সেটা অনেক রকম হতে পারে। তো সেই রকম বচন কি রকম, সেই রকম লজিক্যাল ফর্ম কি রকম, না সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই কন্ডিশনাল লজিক। কন্ডিশনাল, অনেকে এটাকে হাইপোথেটিক্যালও বলে, আসলে এটা কন্ডিশনাল লজিক। যেমন যদি বৃষ্টি হয় তবে মাটি ভেজে, তাহলে দেখুন এখানে মাটি ভেজাটা বৃষ্টি হওয়ার উপরে নির্ভর করছে। যদি বৃষ্টি হয় তবে মাটি ভেজে, একটা কিছুর উপরে নির্ভর করছে। এবারে দ্বিতীয় প্রেমিস আমার লাগবে, কারণ প্রথমটা একটা প্রেমিস যেখান থেকে আমি সিদ্ধান্ত করতে পারছি না। আমার দ্বিতীয় প্রেমিস কি, না বৃষ্টি হয়েছে, সিদ্ধান্ত কি হবে, মাটি ভিজবে। তাহলে যদি বৃষ্টি হয় তবে মাটি ভেজে, বৃষ্টি হয়েছে মাটি ভিজবে। এবারে উল্টো দিক থেকে মাটি ভিজেছে বলেই যে বৃষ্টি হয়েছিল তা নয়, এটা করা যাবে না। কারণ মাটি অন্যভাবেও ভিজতে পারে, কেউ জল ঢেলে দিলে মাটি ভিজতে পারে। তাহলে মাটি ভেজার আরো অন্যান্য অনেক কারণ আছে, কিন্তু আমার প্রেমিসে আছে যে যদি বৃষ্টি হয় তবে মাটি ভিজবে, বৃষ্টি হয়েছে মাটি ভিজেছে বা ভিজবে। তেমনি একই রকম আর একটা আইডেন্টিক্যাল লয়, অর্থাৎ একই রকম যুক্তি যদি আমি সাজাই, যদি সৃষ্টি তবে সৃষ্টিকর্তা, সৃষ্টি আছে তবেই সৃষ্টিকর্তা থাকবে। কিন্তু উল্টো দিক থেকে সৃষ্টিকর্তা নেই তার মানে সৃষ্টি হবে না, এটা বলা যাবে না। ওই মাটি ভেজার মতো, বৃষ্টি হয়নি বলে মাটি ভিজবে না এটা বলা যাবে না। সুতরাং যদি সৃষ্টি দিয়ে সৃষ্টিকর্তা প্রমাণ করতে হয়, তাহলে আমাকে আগে এই ব্রহ্মাণ্ডের সৃষ্টিটা আমাকে প্রমাণ করতে হবে। অর্থাৎ মেঘ দিয়ে বৃষ্টি দিয়ে যদি মাটি ভেজা প্রমাণ করতে হয়, তাহলে বৃষ্টিটা আগে আমাকে প্রমাণ করতে হবে, না হলে মানুষ বলবে যে অন্যভাবে মাটি ভিজেছে। ঠিক যেমন বলা হয় অন্যভাবে এই ব্রহ্মাণ্ড তৈরি হয়েছে। এই যে লজিকের এই যে কন্ডিশনাল লজিক, এইটার এই নিয়মটাকে বলা হয় মোডাস পোনেন্স। মোডাস পোনেন্স, আর একটা বলবো মোডাস টলেন্স। সেটা হচ্ছে উল্টো দিক থেকে নেগেট করলে, উল্টো দিক থেকে অর্থাৎ বৃষ্টি হলে মাটি ভিজবে এই কন্ডিশনটাকে উল্টো দিক থেকে যদি আমি নেগেটিভ করে দিই, অর্থাৎ মাটি ভেজেনি, তাহলে কিন্তু বলা যাবে বৃষ্টি হয়নি। মাটি ভেজেনি তাহলে কিন্তু বলা যাবে বৃষ্টিও হয়নি। অর্থাৎ মাটি যদি না ভেজে কেউ জল ঢেলেছে এটাও যেমন প্রমাণ হয় না, তেমনি বৃষ্টিও হয়নি এটাও প্রমাণ হয় না, কারণ মাটি ভেজার যত সম্ভাব্য কারণ সব বাতিল হয়ে যাবে। সুতরাং মাটি না ভিজলে বৃষ্টি হয়নি এটাও বলা যায়। এইটাকে বলা হয় মোডাস টলেন্স। এইটাকে বলা হয় মোডাস টলেন্স। অর্থাৎ সৃষ্টিকর্তা আছে, সৃষ্টি হয়েছে, এইটা যদি প্রেমিস হয়, তাহলে আমি উল্টো দিকটাকে যদি নেগেট করি, অর্থাৎ সৃষ্টি নেই, তাহলে কিন্তু সৃষ্টিকর্তাও নেই প্রমাণ হয়ে যাবে এই একই লজিকে। সুতরাং কেউ যদি সৃষ্টি দেখিয়ে সৃষ্টিকর্তা প্রমাণ করতে চায়, এই মোডাস পোনেন্স এবং মোডাস টোলেন্স দিয়ে তাকে ধরা হবে এবং তাকে আগে প্রমাণ করতে হবে যে এই ব্রহ্মাণ্ডে সৃষ্টি বলে কিছু আছে। আজকে অনেক ভারী ভারী কথা বললাম, আজকে এই অবধি থাক। ধন্যবাদ বন্ধুরা।
পরের দিন আবার বচনেরই আরো কিছু কিছু জিনিস বলবো। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ।